প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় মিশ্রণ এর সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান অষ্টম অধ্যায় সৃজনশীল প্রশ্ন এক। কক্সবাজারের সমুদ্রের পানিতে নেমে প্রিয়ন্তী ও রূপন্তী খুব আনন্দ করছিল। হঠাৎ সমুদ্রের পানি রূপন্তীর মুখে যাওয়ায় সে লক্ষ্য করল সমুদ্রের পানি নোনতা। এর কারণ প্রিয়ন্তীকে জিজ্ঞেস করায় সে রূপন্তীকে বলল এটি পানি ও লবণের দ্রবণ। এখান থেকে কিছু নমুনা পানি সংগ্রহ করে প্রিয়ন্তী গ্লাসে রেখে দেয় এবং পরের দিন দেখে গ্লাসের তলায় কিছু ময়লা জমে আছে। এই নমুনা পানি থেকে প্রিয়ন্তী রূপন্তীকে লবণ তৈরি করে দেখালো। প্রথম প্রশ্ন, সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, সমুদ্র থেকে সংগৃহীত পানি নমুনা পানি কোন ধরনের মিশ্রণ? ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, দ্রবণটি থেকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি উপাদান ফিরে পাওয়ার সম্ভাব্যতা যাচাই করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? সম্পৃক্ত দ্রবণ বলতে এমন একটি দ্রবণকে বোঝায় যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাবকের মধ্যে দ্রব্য সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত হয়েছে এবং এর বেশি আর দ্রব্য দ্রবীভূত হতে পারে না। দ্বিতীয় প্রশ্ন, পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? ব্যাখ্যা করো। পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে কার্যকর দ্রাবক। পানি অনেক ধরনের পদার্থ যেমন কঠিন এর মধ্যে আছে লবণ, চিনি, তরলের মধ্যে অ্যালকোহল এবং গ্যাসের মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সহজেই দ্রবীভূত হতে পারে। পানির অণুগুলোর বিশেষ গঠন থাকার কারণে এটি বিভিন্ন পদার্থকে আকর্ষণ করে এবং তাদের ভেঙে দ্রবণে পরিণত করে। এই বৈশিষ্ট্যের জন্য প্রকৃতিতে অর্থাৎ নদী, সাগর, আমাদের শরীর পানি বিভিন্ন পদার্থ বহন করতে পারে। তবে সব পদার্থ পানিতে দ্রবীভূত হয় না, যেমন তেল। তবুও অধিকাংশ পদার্থ দ্রবীভূত করতে পারার কারণে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। তৃতীয় প্রশ্ন, সমুদ্র থেকে সংগৃহীত নমুনা পানি কোন ধরনের মিশ্রণ? ব্যাখ্যা করো। উদ্দীপকের সমুদ্র থেকে সংগৃহীত নমুনা পানি একটি অসমসত্ব মিশ্রণ। সমুদ্রের পানি দেখতে সাধারণত একরকম মনে হলেও প্রকৃতপক্ষে এতে বিভিন্ন ধরনের পদার্থ মিশ্রিত থাকে। এর মধ্যে রয়েছে দ্রবীভূত পদার্থ যেমন লবণ এবং অদ্রবণীয় পদার্থ যেমন বালি, কাদা, শৈবাল, ক্ষুদ্রজীব ইত্যাদি। লবণ পানিতে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে সমসত্ব দ্রবণ তৈরি করে, কিন্তু বালি বা কাদার মতো পদার্থ পানিতে দ্রবীভূত হয় না। এগুলো পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকে বা কিছু সময় পর নিচে বসে যায়। উদ্দীপকে সমুদ্র থেকে নমুনা পানি সংগ্রহ করে প্রিয়ন্তী গ্লাসে রেখে দেয় এবং পরের দিন দেখে গ্লাসের তলায় কিছু ময়লা জমে আছে। এই ঘটনাটি প্রমাণ করে যে পানির মধ্যে থাকা সব উপাদান সমভাবে মিশে ছিল না। ভারী ও অদ্রবণীয় কণাগুলো নিচে তলানি হিসাবে জমা হয়েছে। এটি অসমসত্ব মিশ্রণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ অসমসত্ব মিশ্রণে উপাদানগুলো সমানভাবে ছড়িয়ে থাকে না এবং সহজে আলাদা হয়ে যায় বা চোখে দেখা যায়। সুতরাং বলা যায় প্রিয়ন্তীর সমুদ্র থেকে সংগৃহীত নমুনা পানি একটি অসমসত্ব মিশ্রণ। সর্বশেষ প্রশ্ন ছিল দ্রবণটি থেকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি উপাদান ফিরে পাওয়ার সম্ভাব্যতা যাচাই করো। সমুদ্রের পানির এই দ্রবণ থেকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি উপাদান হল পানি ও লবণ। এই দুটি উপাদান পুনরুদ্ধার করা সম্ভব। সমুদ্রের পানি মূলত পানি বা দ্রাবক ও লবণ বা দ্রব্য দিয়ে গঠিত একটি দ্রবণ। এছাড়া এতে কিছু অদ্রবণীয় ময়লা যেমন বালি, কাদা ইত্যাদি থাকে, যা কিছু সময় রাখলে তা নিচে জমা হয়। অদ্রবণীয় পদার্থগুলো সহজে আলাদা করে ছেঁকে বা তলানি ফেলে এরপর দ্রবণ থেকে দুটি গুরুত্বপূর্ণ উপাদান আলাদা করা যায়, লবণ ও পানি পুনরুদ্ধার। যদি সমুদ্রের পানি
যদি সমুদ্রের পানিকে কোনো পাত্রে নিয়ে গরম করা হয় তাহলে পানি ধীরে ধীরে বাষ্প হয়ে উড়ে যায়, লবণ পাত্রের তলানিতে সাদা দানা আকারে থেকে যায়। এই পদ্ধতিকে বাষ্পীভবন বলা হয়। এভাবে আমরা দৈনন্দিন ব্যবহারে লবণ পেতে পারি। পানিকেও পুনরায় সংগ্রহ করা সম্ভব। পানি গরম করে বাষ্প তৈরি করা হয়, সেই বাষ্প ঠান্ডা করে আবার পানি বানানো হয়। এই পদ্ধতিকে পাতন বলা হয়। এতে বিশুদ্ধ পানি পাওয়া যায়। সুতরাং বলা যায় সমুদ্রের পানি দ্রবণ থেকে বাষ্পীভবন পদ্ধতিতে লবণ ও পাতন পদ্ধতিতে পানি পুনরুদ্ধার করা সম্ভব। এ ছিল 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই।